ছোট খালার ডিভোর্স মোটামুটি ফাইনাল। ঘটনা সত্যি, খালার সংসারে 5 বছরের ছোট্ট একটি মেয়ে আছে। হঠাৎ করেই এমন একটা ঘটনা কেউই মেনে নিতে পারছে না। গত কয়েকদিন ধরেই ছোট খালার এই বিষয় নিয়ে সবাই চিন্তিত। যে যেমন করে পারে দেন দরবার করলো। বড় মামা বেশ কয়েকবার ছোট খালুর বাড়ি গিয়ে ধর্ণা দিলেন। আমার আব্বাও গেলেন একবার, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। ছোট খালু তার সিদ্ধান্ত কিছুতেই পাল্টাবেন না। ঘটনা শুনে নানা নানি বেশ অসুস্থ, বিছানায় পড়ে গেল একেবারে। মেজো খালার বাড়িতে বৈঠক। আজকের বৈঠকে দুই পক্ষের মধ্যে ডিভোর্সের বিষয় নিয়ে ফাইনাল কথাবার্তা হবে। সন্ধ্যা হতে এখনো বাকি। ইতিমধ্যেই ছোট খালুর পরিবারের অনেকেই এসে পড়েছেন। ছোট খালু কিন্তু এখনো আসেননি। বড় মামা এসেছেন একটু আগে, তার সাথে ছোট খালাও এসেছে। খালা ছিলেন নানার বাড়ি। আসার পর থেকে বড় মামা কারোর সাথে খুব একটা কথা বললেন না। মেজো খালাদের বাড়ির উঠানের দক্ষিণ পাশে বিশাল একটা সফেদা গাছ। আসার পর থেকে বড় মামা সেই গাছের নিচে একটা টুল পেতে বসে আছেন। তার সামনে মোড়ার উপর প্লেটে করে পিঠা দেওয়া হয়েছে। ঘন্টা পেরোলেও সেই পিঠা তিনি একটুও মুখে দেননি। এই বাড়ি আসার পর থেকেই দেখছি আম্মা, মেজো খালা আর ছোট খালা লুকিয়ে লুকিয়ে কাঁদছে। সেই কান্না দেখে আমারও খুব খারাপ লাগলো। কান্না দেখে আব্বা বেশ রাগও দেখালেন কয়েকবার। চিৎকার করে বলেন, এখন কেঁদে কেটে লাভ কি? অপরাধ করার সময় হুঁশ ছিল না? এমন অপরাধ কেউ ক্ষমা করে না, কেউ না। এখন আল্লাহ আল্লাহ করো, মোজাম্মেলের মনটা যদি আল্লাহ একটু নরম করে দেয়। মেজো খালুকে দেখা গেল ভীষণ ব্যস্ত। তার ব্যস্ততা দেখে মনে হলো তার বাড়িতে বিয়ের আয়োজন চলছে। খালু আব্বার কাছে গিয়ে বেশ খোশ মেজাজে বলল, দুলা ভাই, ভোরেই চলে গিয়েছিলাম আবুল কসাইয়ের দোকানে। সকাল সকাল না গেলে তার ভালো গোশত পাওয়া যায় না। 3 কেজি গোশত নিলাম, মুখে দিলেই বুঝতে পারবেন এই গোশতের কোনো তুলনাই হয় না। আব্বার চেহারা দেখে মনে হলো তিনি খালুর কথায় খুব বিরক্ত হলেও মুখে কিছু বললেন না। যদিও আব্বার বিরক্ত নিয়ে খালুর খুব একটা মাথা ব্যথা আছে বলে মনে হলো না। আব্বার সাথে কথা শেষ করে রান্নাঘরে গিয়ে খালু খালাকে তাগাদা দিয়ে বলল, সন্ধ্যার আগেই যেন রান্না বান্না সব শেষ হয়। খালুকে এমন করতে দেখে মেজো খালা খুব কিছু একটা বলতে চাচ্ছিলেন, কিন্তু খালু থামিয়ে দিয়ে বলল, কেউ তো আর মারা যায়নি, কান্নাকাটি থামিয়ে রান্না বান্নায় মনোযোগ দাও। কপালে যদি ক্ষতি লেখা থাকে তুমি আমি কেউ পাল্টাতে পারবো না। এই প্রথম মেজো খালার বাড়ি এসে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। মেজো খালু ছাড়া সবাই কেমন যেন মন মারা হয়ে আছে। আম্মা ও খালারা লুকিয়ে লুকিয়ে কাঁদছে। এসব দেখতে একটুও ভালো লাগছে না আমার। এমন কি হলো যে ছোট খালার সংসারটা এমন ভাবে ভেঙে যাবে? তাছাড়া বড় মামার সংসারে যে অবস্থা, তাতে খালাকে নিয়ে রাখার সাধ্যও তার নেই। আমি বেশ কিছুক্ষণ বড় মামার কাছে গিয়ে বসেছিলাম। দেখলাম মানুষটাও লুকিয়ে লুকিয়ে চোখ মুছছেন। সহজ সরল মানুষটাকে দেখে আমার খুব মায়া লাগলো। কেন জানি মনটা একটু বেশি খারাপ হলো। আমার শেষ কথা, এই বউ আমি রাখবো না। বৈঠকের শুরুতেই ছোট খালু বেশ রাগান্বিত গলায় কথাটা বলে উঠলো। এই বাড়ির উত্তর দিকে একটা বৈঠক ঘর আছে, সেই ঘরেই সবাই বসলো। ছোট খালা খালু ডিভোর্সের ফয়সালা এখানেই হবে। ছোট খালুর আব্বাও এসেছেন। বড় মামা, মেজো খালু, আব্বা, রইস চেয়ারম্যান, এছাড়াও আরো 3-4 জন লোক আছেন বৈঠকে। আমি সবে ক্লাস 8-এ উঠেছি। বৈঠকে আমাকে রাখা হয়েছে ফুড ফরমাশ খাটার জন্য। বড়দের কখন কি লাগে সেটার জন্য আমি এক দৌড়ে নিয়ে আসি, তার পুরো দায়িত্ব আমার উপর দিয়ে রেখেছেন মেজো খালু। আমি দাঁড়িয়ে আছি ঠিক আব্বার পেছনে। একটু আগে থালায় করে পান সুপারি এনে মাছের টেবিলের উপর রাখলাম। মেজো খালু বেশ আদর করে বলল, বাপজান, পান সুপারি আনলা, কিন্তু চুন তো আনলা না। আমি আবার দৌড়ে গেলাম চুন আনতে। চুন এনে টেবিলে রাখতেই শুনি ছোট খালু বলছেন, এই বউ আমি রাখবো না। খালুর কথা শুনে রইস চেয়ারম্যান বলল, তোমার বউ তুমি না রাখলে আমাদের তো আর কিছু করার নাই, কিন্তু তুমি এখন একটু মাথা ঠান্ডা করে বসো, আলাপ আলোচনা করি, যেটা করলে তোমাদের ভালো হবে সেটাই আমরা করব। ছোট খালু বলল, আমার ভালো আমি বুঝি, বউ আমি রাখবো না, এটা ফাইনাল। রইস চেয়ারম্যান বলল, ফাইনাল বুঝলাম, কিন্তু সেই বিষয়টা দুই পক্ষের আলোচনার মাধ্যমে হলে ভালো হবে। পরে থানা পুলিশ করার চেয়ে নিজেরা আলোচনার মাধ্যমে মীমাংসা করে নেওয়াটা ভালো না? চেয়ারম্যানগিরি করতে এসে সব ঝামেলা তার কম দেখলাম না জীবনে। রইস চেয়ারম্যান কথাটা বলে পানের থালার দিকে হাত বাড়ালেন। ছোট খালুর বাড়ি থেকে আসা একজন বলল, চেয়ারম্যান সাহেব ঠিক বলেছেন। মোজাম্মেল, তুমি এবার বিষয়টা নিয়ে তো আমরা কথা বলতে আসছি। বউ অপরাধ করছে, সেই অপরাধের শাস্তি যদি তুমি তালাক চাও, আমাদের তো আর কিছু করার নাই। তবে এই তালাকের বিষয়টা তো ঠিকঠাক করা লাগবে। কোর্ট কাচারির চেয়ে দুই পক্ষের সম্মতিতে সমাধান হওয়া শ্রেয়। তুমি এখন চুপ করে বসো, আমরা আলোচনা করি। মেজো খালু দরজার কাছে বসা ছিলেন। তিনি হাসি হাসি মুখ করে বললেন, মিয়া ভাই, তুমি একটু ঠান্ডা হয়ে বসো, আগে নাস্তা পানি করো। সবাই এখানে আছে, তোমার বউ তুমি না রাখলে কার সাধ্য আছে রাখার? কথা শেষ করে মেজো খালু আমার দিকে তাকিয়ে বলল, বাপজান, দেখো তো মেহমানদের নাস্তা রেডি হয়েছে কিনা, হইলে তাড়াতাড়ি নিয়ে আসো। আচ্ছা চলো, আমি নিজেই গিয়ে দেখি। মেজো খালুর কথা শুনে ছোট খালু একটু উঁচু গলায় বলল, আমরা এখানে নাস্তা পানি খেতে আসি নাই ভাই, ওসব নিয়ে চিন্তা না করলেও চলবে। কি যে বলো ভাই, আমার বাড়ি এসে যত্ন আত্তি কম হয়েছে সেটা তুমি কখনো দেখেছো? সম্পর্ক না থাকলে তুমি আমার ভাইই থাকবা, বউ ছাড়বা বলে তোমাদের খাওন দাওন দিব না, সেটা কেমনে হয়? মেজো খালুর কথায় অনেকে বিরক্ত হচ্ছে সেটা বুঝলাম, বিশেষ করে আমার আব্বা। এই বিপদের সময় খাওয়া দাওয়া নিয়ে এমন আয়োজন আমার আব্বা খুব একটা ভালোভাবে নিচ্ছেন না, এটা বোঝাই যাচ্ছে। মেজো খালু নিজেও সেটা বুঝতে পারছেন, বুঝতে পারলেও তিনি খুব একটা গায়ে মাখছেন না। মেজো খালুর আচরণ দেখে আমার নিজেরও খুব অবাক লাগছে। কেন জানি তাকে খুব খুশি খুশি মনে হচ্ছে। ছোট খালার ডিভোর্স হচ্ছে, তাতে তো মেজো খালুর খুশি হওয়ার কিছু নেই, কিন্তু তাকে দেখে আমার একবারও মনে হচ্ছে না বিষয়টা নিয়ে তিনি চিন্তিত। আমাকে নিয়ে খালু চলে আসলেন বাড়ির অন্দরমহলে। নাস্তা রেডি ছিল। নাস্তা বলতে কয়েক পদের পিঠা, আর সেই পিঠা নিয়ে আমি আর খালু গেলাম বৈঠক ঘরে। মাঝখানে থাকা টেবিলের উপর পিঠা রাখা হলো, পানির জগ পানি আনতে খালু ইশারা করলেন আমাকে। আমি আবার দৌড় দিয়ে পানির জগ ভর্তি করে নিয়ে আসলাম। গ্লাস আনা হয়নি, আবার গেলাম গ্লাস আনতে। গ্লাস এনে টেবিলে রাখতেই আব্বা কিছুটা রাগ দেখিয়ে উঁচু গলায় বলল, তমাল, কথার মাঝখানে বারবার এমন করে আসা যাওয়া করবি না,
সর মাঝখান থেকে। আব্বার রাগ আমি জানি বলে কিছুটা ভয় পেয়ে দরজার পাশে গিয়ে দাঁড়ালাম। রইস চেয়ারম্যানের কথা এগিয়ে নিয়ে যাচ্ছেন। কথা শুনে বুঝলাম ছাড়াছাড়ির বিষয়টা এবার সত্যি ফাইনাল। দেনাপাওনার কথা উঠতেই মেজো খালু বৈঠক ঘরের বাইরে চলে গেলেন। বাইরে দাঁড়িয়ে থাকা খালু বেশ করে চিৎকার করে ছোট খালাকে ডাকলো, রেনু কোথায় গেলি রে, এদিকে আয়, তাড়াতাড়ি আয় হারামজাদি। মিনিট খানেকের মধ্যে মেজো খালু বৈঠক ঘরে ঢুকলো খালাকে মারতে। খালু ছোট খালাকে মারছেন বেশ একটা মোটা বাঁশের কঞ্চি দিয়ে। মারের সেই শব্দ হচ্ছে ভয়ঙ্কর ভাবে। একটু আগে বেশ হাসি খুশি থাকা উচ্ছল মানুষটা কেমন যেন ভয়ঙ্কর হয়ে গেল নিমিষেই। খালাকে সাথে নিয়ে বৈঠক ঘরে ঢোকার পরও খালুর মার বন্ধ হয়নি। সবাই খালুকে আটকাতে চেষ্টা করলো, খালু থামলো না। তিনি চিৎকার করে খালাকে বকতে মারতে লাগলেন। শেষে রইস চেয়ারম্যান আর ছোট খালুর বাড়ির আসার লোকজন খালুর হাত থেকে বাঁশের কঞ্চি জোর করে কেড়ে নিলেন। ছোট খালা শাড়ি আঁচলে মুখ ঢেকে দাঁড়িয়েছিলেন, বোঝাই যাচ্ছিল তিনি কাঁদছিলেন। রইস চেয়ারম্যান জোর করে মেজো খালুর হাত থেকে বাঁশের কঞ্চিটা নেওয়ার সময় খালু কেমন যেন বাচ্চাদের মতো করে কেঁদে উঠলো। খালু চিৎকার করে কাঁদতে বলছে, তাকে মেরে ফেলা উচিত, তাকে বাঁচিয়ে রেখে কি লাভ, তাকে মেরে ফেলা উচিত। অপরাধ যেহেতু করেছে শাস্তি তো পাওয়া লাগবেই। আমার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো। বড় মানুষদের কাউকে এমন করে কাঁদতে আমি দেখিনি কখনো। আমি এক দৃষ্টে খালুর দিকে তাকিয়ে আছি। মানুষটা কেমন যেন বাচ্চাদের মতো করে কাঁদছে। বড় মামার চোখেও পানি। ছোট খালা বৈঠক ঘরের উত্তরের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদছে। হঠাৎ মেজো খালু কাঁদতে বলে উঠলো, আমার বয়স হবে তখন 13। কোনো এক কারণে আমার আব্বা আমার আম্মাকে তালাক দিল, সংসার ভাঙলো আমার বাপ মায়ের। আব্বা আবার বিয়ে করলো। আমি আর আমার ছোট বোন যেমন মাঝ সমুদ্রে পড়ে গেলাম। মামাদের কাছে গিয়ে ঠাই হলো না আমাদের। মায়ের তো নিচেই ঠাই হয় না। আমরা দুই ভাই বোন ফিরে আসলাম বাপের কাছে। সেই জীবন কেমন তার গল্প আর করা যাবে না। তবে সেই দিনগুলোর কথা আমি আর আমার বোন স্বপ্নেও মনে করতে চাই না। বাড়ির গরু ছাগলও আমাদের চেয়ে ভালো থাকতো। সেই দিন আমি স্বপ্নেও দেখতে চাই না। সে যে কি কষ্টের দিন, আল্লাহ যেন এমন দিন আর কাউকে না দেন। মাঝে দুই ভাই বোন আলাপ করতাম, বিষ খেয়ে মরে গেলে কেমন হয়। একবার তো দফাদারের দোকান থেকে ক্ষেতের বিষও আনলাম, কিন্তু বোনটার মুখের দিকে তাকিয়ে মায়া হলো। সেই মায়ায় আর মরতে পারি নাই। অনেক কষ্টে আজ আমি এখানে। কাঁদতে মেজো খালু কথাগুলো এক নাগারে বলে গেলেন। সবাই এক দৃষ্টে মেজো খালুর দিকে তাকিয়ে আছে। আমিও। অনেকের চোখেই পানি ছোট খালুর চোখেও। হঠাৎ মেজো খালু নিজের জায়গা থেকে সরে গিয়ে ছোট খালুর সামনে হাঁটু গেড়ে বসলেন। তারপর খালুর দুই হাত নিজের হাতের মুঠে নিয়ে বলল, ভাই মোজাম্মেল, বয়সে তুমি আমার ছোট, আমি তোমার বড় হয়েও আজ আমি তোমার কাছে দুই হাত জোড়ে একটা অনুরোধ করব। আমি জানি আমার অনুরোধ করা মানায় না, রেনুর অপরাধ ভয়ানক, ক্ষমার অযোগ্য। তারপরও ভাই হয়ে বলছি, তুমি এবারের মতো রেনুকে ক্ষমা করে দাও। রেনু নিজের ভুল বুঝতে পেরেছে। তুমি যদি চাও আমি তোমার পায়ে ধরবো, তারপরও তোমাদের সংসারটা তুমি শেষ করে দিও না। তোমাদের ছোট্ট মেয়েটার জীবন তুমি কষ্টের করে দিও না ভাই। তোমার মেয়েটাকে দেখলে আমার ছোট বোনের কষ্টের কথা আমার মনে পড়ে যায়। তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, একবার ক্ষমা করে দেখো ভাই। আমার মন বলছে আল্লাহ তোমাদের জন্য ভালো কিছুই রাখছে। আল্লাহর উপর ভরসা রেখে তুমি এবার রেনুকে ক্ষমা করে দাও। চোখের সামনে আমার বাপ মায়ের মতো সংসার ভাঙা দৃশ্য আমি যে মেনে নিতে পারি না, কোনোভাবেই না। কথাগুলো বলতে মেজো খালু মুঠ করে ধরে রাখা ছোট খালুর হাত মাথায় ঢেকিয়ে কাঁদতে লাগলেন। বৈঠকে আসা সবাই কেমন যেন নিশ্চুপ হয়ে গেল। কারো মুখে কোনো শব্দ নেই। শত সালিশ করার রইস চেয়ারম্যানের চোখের কোণে পানি চিকচিক করছে। মেজো খালুর কান্নার শব্দে সবকিছু যেন শব্দহীন হয়ে পড়েছে। আমার কানে যেন সহজ সরল মানুষটার কান্না ছাড়া আর কোনো কিছু শব্দই আসছে না। আমার ইচ্ছে করছে আমি দৌড়ে বৈঠক ঘর থেকে পালিয়ে যাই। আমি পালাতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ ছোট খালুর কান্না জড়ানো গলায় বলে উঠলো, ভাইজান, আপনার মতো ভালো মানুষের উপদেশ এড়িয়ে যাওয়ার সাধ্য আমার নাই, ক্ষমতা আমার নাই। আপনি বললে আমি রেনুর অপরাধ ক্ষমা করে তাকে বাড়িয়ে নিয়ে যাব। আমার বিশ্বাস আপনার দোয়া আমার পরিবারের জন্য ভালো কিছু বয়ে আনবে। রইস চেয়ারম্যান এবার সত্যি কেঁদে দিল। চোখের কোণে লুকিয়ে রাখা পানি আর আটকে রাখতে পারলো না। কান্নায় জড়ানো কণ্ঠে চোখ মুছতে তিনি বললেন, আল্লাহ চাইলে অনেক সিদ্ধান্ত চোখের পলকে পাল্টে যেতে পারে। আমরা তো কিছুই না। আমার বিশ্বাস তোমরা অনেক সুখে থাকবে মোজাম্মেল, অনেক সুখে। রাতে বেশ আয়োজন করে খাওয়া দাওয়া হলো। ছোট খালু গরুর মাংস খুব পছন্দ করলেন। খাওয়ার সময় ছোট খালাকে বললেন, রেনু, আমি মনে হয় মাংস একটু বেশি খেয়ে ফেললাম। বাড়ির সবার হবে তো? প্রায় 30 বছর হতে চললো। ছোট খালু বছরে 6 মাস এখন মেয়ের সাথে আমেরিকায় থাকেন। তাদের দুজনকে দেখলে কখনো মনেই হবে না এই দুইটা মানুষের সংসার প্রায় ভেঙেই যাচ্ছিল। গত বছর খালু মেয়ের কাছে গিয়েছে, মাত্র 6 দিন হয়েছিল। এর মধ্যেই মেজো খালুর মৃত্যু সংবাদ তাদের কাছে গেল। সংবাদ পাওয়ার পরপরই তারা দুজন আবার দেশে ফিরলো। মেজো খালুর জন্য তাদের দুজনের কান্না দেখে আমি বারবার 30 বছর আগের বৈঠক ঘরের দৃশ্য চোখের সামনে মনে করতে লাগলাম। মাঝে আমার চোখটা বন্ধ করে ছোট খালুর মাংস খাওয়া দৃশ্যও মনে করলাম। খালাকে বলা কথাটা দৃশ্যও মনে করি। রেনু, আমি মনে হয় মাংস বেশি খেয়ে ফেললাম। বাড়ির সবার হবে তো? মেজো খালুর মতো কিছু মানুষের জন্য পৃথিবীতে এখনো অনেক জিনিস ভাঙতে জোড়া লেগে যায়, আর এজন্যই দুঃখগুলো হয়ে ওঠে সুখ। আজকের সম্পূর্ণ ঘটনাটি শেয়ার করেছিলেন রুহুল আমিন ভাই, আর আমি শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।